তোলেন। আপনার বেতন তুলবে, এটি শান্তির জায়গা। এই যে বেতন শুরু হয়েছে সারা জীবন, 60 বেতন বছর। একসাথে একসাথে 2 মাসের তুলবো, আর একটা মানত ছিল তো। ফুল বেতন মানতে যাবে ইনশাল্লাহ। লিল্লে ভালো করে মানত বুঝে নাও। করছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক ভালো। তাহলে এটা ভালো সংবাদ। তাহলে আমরা, এটাতে গেল, এখন আমরা শুরু করে দেই। কোথায় কোথায় আমাদের পিডিএফ? ঠিক আছে, এই যে, হ্যাঁ, পদার্থ। এই 40 মিনিট আমরা শেষ করবো ক্লাসটা, হ্যাঁ। মনোযোগ দিবেন। আজকে পড়া খুব গুরুত্বপূর্ণ পড়া, এগুলো থেকে খুব কমন পড়ে। তাহলে ভাইয়া এখানে যেগুলো বাদ আলোচনা করলাম না, যেমন নৃতত্ত্ববিদ্যা, এই যে পরিবেশ বিদ্যা, ইকোলজি, এগুলো কিন্তু পরীক্ষায় থাকে না, যে তা না, খুব কম। তাই এগুলো পড়া বাদ দিবেন না। আর এগুলো পড়বেন, হ্যাঁ, প্রচুর পড়বেন, এগুলো একটা বাদ দিবেন না। যেগুলো দাগ দিছি এগুলো আপনার জন্য ফাইনাল সাজেশনের মতো করে। এই, তাহলে খেয়াল করেন। জেনে রাখা প্রয়োজন, এখানে আমরা এই যে মৌমাছি, তারপরে মৎস্য কৃষি, পাখি এভিকালচার, রেশম চাষ সেরিকালচার, ওই যে মঞ্জুল ভাই আছে এখানে, আমরা বলছিলাম এগুলা এত করবেন না, এত করবেন না, তাও জিজ্ঞেস করে দেখেন কোনটা আছে। মঞ্জুল ভাই, মনে আছে চারটের মধ্যে কোনটা আইছিলে? এই মৌমাছি চাষ। এই যে আইছে, এরকম আইতে হবে, আসবে ইনশাল্লাহ। 6বার নিবন্ধন দিয়ে একটা অভিজ্ঞতা আল্লাহর রহমত হয়েছে, মানে এই আর কি। তো হোক, সমস্যা নাই, শেয়ার হবে আরো। এখন খেয়াল করেন, এই যে পরিমাপ, ও মঞ্জুল ভাই, যে কথাটা বলতেছিলাম, আমি প্রাইমারি বিষয়ে কথা বলছিলাম, আপনি শুনছেন? জি জি। একদম ধুমায় লেখাপড়া করতে হবে প্রাইমারির জন্য। চাকরি হয়েছে হয়েছে, চাকরি হয়েছে দেখে শরীর বদল যাবে না, প্রচুর, তার চেয়ে 3 গুণ লেখাপড়া বেশি করতে হবে। এখন তো আপনি 5 ওয়াক্ত নামাজ। ভাই প্রাইমারি তো আমি ফর্ম পূরণ করি নাই, ওই যে 1100 না কত প্রধান শিক্ষক নেবে ওই জন্য। 100% করবেন, 100%, 100%। 32,000 থেকে বেতন শুরু। কিসের আপনার ওই 14,000 16,000 বেতন? 10 গ্রেড দেবে। অতএব কোনো কথা হবে না, কালকে আবেদন করবেন, আগের চেয়ে 4 গুণ লেখাপড়া বাড়ায় দিবেন, বই কেনাবো আপনাদেরকে। ওই বইটা আপনাদেরকে পরীক্ষার মাধ্যমে শেষ করাবো। অত বলছি, শুনছেন মনে হয়। লাস্ট ডেট কবে ভাই আমার? লাস্ট ডেটের কথা বাদ মানে দেন, আবেদন করা। কালকে আবেদন করবেন, এটা ফাইনাল। টাকা না থাকলে আমার কইয়েন, পাঠাই দিব। আবেদন কাল করবেন। তো ঠিক আছে, ফাইনাল কথা, কালকে কেউ আবেদন ছাড়া থাকবেন না, জিজ্ঞেস করবো। দেখেন, তাহলে পরিমাপের কয়েকটি একক। ওজনের একক নিউটন। ওজনের একক নিউটন, এখানে কোনটা কোনটা বেশি ইম্পর্টেন্ট বলবো আমি। বলের একক নিউটন, এই বলের এককটা, এটা পড়বেন। অতটা 100% বলবো না, তবে এই যে 100% বলবো এটা, যে 1 কেজি বল হলো 9.8 নিউটন। তাপের একক জুল, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তড়িৎ প্রবাহের একক হলো এম্পিয়ার, মোটামুটি এটাও খুব ইম্পর্টেন্ট। ভরের একক কিলোগ্রাম, খুব এটা লাগবে না, তাও লাগে। কাজের একক জুল, এই যে কাজের একক জুল, এটাও পরীক্ষা থাকে। তারপর চাপের একক প্যাসকেল, নিউটন পড়ার দরকার নেই, শুধু প্যাসকেল পড়বেন। তারপর বৈদ্যুতিক ক্ষমতার একক ওয়াট, এটাও পরীক্ষা থাকে ভাই, কোনটারে বাদ দিয়ে বুঝতেছি না। কম্পাঙ্কের একক হার্টজ, এটাও আসছে নিবন্ধনে, 18 কি 17তম নিবন্ধন আসছে। এই যে কম্পাঙ্কের একক হলো হার্টজ। চৌম্বক ফ্লাক্সের একক ওয়েবার লাগবে না, আয়তন একক ঘনমিটার লাগবে না, তাপমাত্রার একক কেলভিন, এটা 100% ইম্পর্টেন্ট, এটা পড়বেন। রোদের একক ওহম, এটা 100% ইম্পর্টেন্ট, এটা পড়বেন। লেন্সের ক্ষমতার একক ডায়োপ্টার, এটা 20% সাজেশন ধরে পড়বেন। তারপর আলোর ফ্লাক্সের একক লুমেন, এটা 40% সাজেশন ধরে পড়েন। দীপন ক্ষমতার একক হলো ক্যান্ডেলা, এটাও মাঝে মাঝে আসে, করবেন। আপেক্ষিক রোধের অহম মিটার তেমন লাগবে না। তেজস্ক্রিয় একের ব্যাক্রেল, এটাও আসে, কি করার। শব্দের তীব্রতা ডেসিবেল লাগবে না। ভরের একক গ্রাম, দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, বলের একক ডাইন, এটা হলো 500% সাজেশন। আর বাকিগুলো একটু দেখে নিন, ব্যাপার না, এগুলো পড়বেন, পড়লে হয়ে যাবে। এখন এখানে বিগত সালে কিছু প্রশ্ন আমি দিছি, এগুলো পরে আলোচনা করব। আগে আমরা আরো পড়ি, পড়াশোনা করি। তাহলে এখানে কি বলছি, পরিমাপের একক থেকেও, এখান থেকেও একটা মার্কস আমাদের জন্য আসে। এই জায়গাটাও অবহেলা করার জায়গা নয়, এই জায়গাটাও ভালো করে পড়াশোনা করবেন ইনশাল্লাহ। ইউসুফ ভাই নামে একজন আছে, চিনি না। তারপরে আননোন নাম্বার, এই টি নামে কে জানি না, আল্লাহর কোন বান্দা বা বান্দি, জি মোবাশ্বের। ভাই, সালাম আলাইকুম। আমি জয়পাট থেকে ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও জাফিরার থেকে, কি কি নাম যেন ভাই? মোহাম্মদ ইউসুফ। ও মনে নাই রেছেন, আপাতত ওই ভর্তি। আবু হুরায়রা ভাই। হ্যাঁ, আপাতত ভর্তি করানো হয়েছে, আমার মনে নাই রেছেন। স্মরণ শক্তি ভাই চাপে থাকলে জি, আমি কয়েকদিন ক্লাসে উপস্থিত হতে পারছিলাম না, এই জন্য কথা হয় নাই। ভুলে গেছে। আপনি নামটা লিখবেন সুন্দর করে, জয়পুরহাট পাশে লিখবেন, হ্যাঁ, ঢোকার সময়। ঠিক আছে, তাহলে জি জি। আমাদের পরিচিতিটা আরো বাড়বে। এগুলো লিখবেন ইউসুফ ভাই, সবকিছু, জি জি। যার 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 ঠিকানা সব লিখবেন। আচ্ছা দেখেন, জি ভাই।
ক্লাসগুলো করেন। এই, ঠিক আছে। বিগত সালের এটা আমরা এখন আলোচনা করব না, আমরা আলোচনা করবো এই জায়গায় এটা কতটুকু লম্বা আছে। হ্যাঁ, এখান থেকেও আমাদের একটা মার্কসের জায়গা আছে এখানে। আরো বড়, আর একটু বড় করে দেই, আর একটু বড় করো ভাইয়া। হ্যাঁ দেখেন, এই যে 1.4 পরিমাপক যন্ত্র, এটা প্রশ্ন হবে বায়ুতে আর্দ্রতা পরিমাপের যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, ছেড়ে দেওয়ার সুযোগ নেই। এর চেয়ে আরো ইম্পর্টেন্ট হলো শব্দের তীব্রতা। এই যে এইটা, শব্দের তীব্রতা পরিমাপের যন্ত্রের নাম কি? অডিওমিটার। আমি একটু পানি খাই, হ্যাঁ। আচ্ছা, আর একটু গ্লাসে পানি দিষ্ট। আচ্ছা, তাহলে অডিওমিটার, শব্দের তীব্রতা অডিওমিটার, এটা পরীক্ষা থাকে। তারপরে ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি? রিখটার স্কেল, পরীক্ষায় থাকে ভাইয়া। এটাও খুব থাকে পরীক্ষায়, এটাও খুব থাকে পরীক্ষায়। ওকে, তাহলে এখন দেখেন হাইড্রোমিটার। এটা যেন কি এলোমেলো করে ফেলছি নাকি? কেমন হচ্ছে এটা? তরলের আপেক্ষিক গুরুত্ব মানে, এটা যেন ঝামেলা করলাম একটা। আচ্ছা দেখেন, তাহলে ভূমিকম্পের তীব্রতা, হাইড্রোমিটার হলো তরলের আপেক্ষিক গুরুত্ব, এটা লাগবে না। তারপর ওডোমিটার মোটর গাড়ির গুরুত্ব লাগবে না। এই যে সিসমোগ্রাফ, ভূমিকম্প 100% সাজেশন ভাই। ল্যাক্টোমিটার, এটাকে যদি 1000 কোন তাও দোষ হবে না, এত বেশি ইম্পর্টেন্ট। সহজ সরল প্রশ্ন এটা চলে আসে। ল্যাক্টোমিটার দুধের বিশুদ্ধতা ঘনত্ব পরিমাপক যন্ত্রের নাম। ফেদোমিটার সমুদ্রের গভীরতা, এই ফেদোমিটারও পরীক্ষা থাকে। তারপরে ক্রোনোমিটার সময়ের সূক্ষ্ম পরিমাপক যন্ত্র, এটাও পরীক্ষা থাকে। অ্যামিটার বিদ্যুৎ প্রবাহ মোটামুটি থাকে। সেক্সটেন্ট গ্রহ নক্ষত্রের উন্নতি মোটামুটি থাকে। রেইন গেজ বৃষ্টি পরিমাপ মোটামুটি থাকে। ক্যালরিমিটার তাপ পরিমাপ মোটামুটি থাকে। কার্ডিওগ্রাফ, এই যে এটা এটা পরীক্ষা থাকে। এটা 100% ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা থাকে কার্ডিওগ্রাফ, হৃৎপিণ্ডের গতি নির্ণয়। তারপর স্ফিক মোমোনোমিটার হবে, এটা আকার হবে এটা। ম্যামোনোমিটার হবে, মোমো না। স্ফিক মোমোনোমিটার, যাই হোক, যা আছে আছে। মানব দেহের রক্তচাপ, এই বানানটা কেমন জানি হয়ে গেছে, আবার ঠিক করে নেন। মানব দেহের রক্তচাপ নির্ণয় যন্ত্রের নাম হলো স্ফিক ম্যামোনোমিটার। এটাও পরীক্ষা 100% সাজেশন। ম্যাগমোনোমিটার। স্ফিক ম্যামোনোমিটার, হ্যাঁ দিবেন, টাইপ করছি রাত 3টার সময়, বুঝেন না, ঘুমিয়ে ঘুমিয়ে করছি। তারপরে ভার্নিয়ার স্কেল দৈর্ঘ্য পরিমাপক যন্ত্র, তেমন এটা লাগবে না। ওল্টিমিটার ভাইয়া, এটা 100% ইম্পর্টেন্ট, উচ্চতা পরিমাপক যন্ত্রের নাম। তারপর ভোল্ট মিটার, তেমন একটা লাগবে না। তারপরে ম্যানোমিটার গ্যাসের চাপ, এই এই দুইটা লাগবে, এই দুইটা পরীক্ষা আসে। ম্যানোমিটার গ্যাসের চাপ, আর ব্যারোমিটার বায়ু চাপ। ব্যারোর বায়ু, ম্যানোমিটার গ্যাসের চাপ। অ্যানোমিটার বায়ুর গতিবেগ লাগবে না। হাইড্রোফোন পানির তলার শব্দ, এটাও আসে পরীক্ষায়, এটাও পরীক্ষা আসে। এরপরে কই যাবে এটা? এটা লাইনটা কই গেল, নাকি শেষ হলো? 1.5, 1.6 কই? ও, 1.6 হলো এটা। তাপ তাপ এক প্রকার শক্তি। ওই রে ভাই। তাপবিদ্যা। ও, এটা আসলো না ভাইয়া, ধন্যবাদ। তাপ এক প্রকার শক্তি। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। এই যে তাপ, ভাই তাপ বিজ্ঞান কি এক ক্লাসে শেষ নাকি? পদার্থ এটা। রসায়নের জন্য আবার আরেকটা ক্লাস হবে। দেখেন, তাহলে তাপ এক প্রকার শক্তি, তাপের একক ক্যালোরি, এগুলো মোটামুটি করে দেখে যাবেন। এই যে এখান থেকে 100% ইম্পর্টেন্ট হলে এই প্রশ্নটা এই পর্যন্তই আপনাকে পড়তে হবে, যে মানবদেহের স্বাভাবিক উষ্ণতা 98.4 ডিগ্রি ফারেনহাইট। সেলসিয়াসটা কোনোদিনই পরীক্ষা আসবে না। আপনার 98.4, এটা আপনার জন্য আশীর্বাদ, এই জায়গাটা আপনার কাজে লাগবে। তারপরে এই যে আরেকটা প্রশ্ন আছে, এইটা আপনার জন্য, এটা 100% ইম্পর্টেন্ট, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরম শূন্য তাপমাত্রা সমান 273 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে 5-6টা প্রশ্ন আছে, খুব আপনার দরকার। পরম শূন্য তাপমাত্রা সমান 273 ডিগ্রি সেন্টিগ্রেড। আর আছে পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফোটে, প্রশ্ন হবে পানি কত ডিগ্রি তাপমাত্রায় ফোটে, এটাও পড়তে হবে আপনাকে। কোন উষ্ণতায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি, এটাও পরীক্ষা হবে। 4 ডিগ্রি সেন্টিগ্রেডে পানির ঘনত্ব বেশি, খুব আসে। তাহলে কত উষ্ণতায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি? 4 ডিগ্রি সেন্টিগ্রেড। পানিকে বরফে পরিণত করলে আয়তন বাড়বে। পানিকে যখন আপনি বরফে পরিণত করবেন, বরফ হবে, দেখতে ছোট দেখা যাবে, কিন্তু ওটা আয়তনে বাড়বে। আর যাই হোক, উচ্চ পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্তপাতের সম্ভাবনা থাকে, কারণ বায়ুর চাপ কম। আপনি যত উপরে যাবেন তত বায়ুর চাপ কম। এই প্রশ্নগুলো আপনার কাছে হাস্যকর মনে কম। হইতে পারে, কিন্তু এটা পরীক্ষা, এগুলো সব পরীক্ষা আসে, সব পরীক্ষা আসে, সব এগুলো সব বিসিএস আসে। তাহলে তারপরে দেখেন, পাহাড়ের উপর রান্না করতে বেশি সময় লাগে কেন? বায়ুর চাপ কম। এক উত্তর সব। তারপরে প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ কি? এগুলো বিসিএস এ সারা জায়গায় আসছে, সকল চাকরি পরীক্ষায়। উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ উচ্চ চাপে
তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। শেষ। এটা একটা প্রশ্ন পড়বেন। এটা ওইগুলো কিন্তু আসে ভাই, এই প্রেসার কুকার, এই প্রেসার কুকার, প্রেসার প্রেসার এটাই পরীক্ষায় থাকে। এখন দেখেন, রান্না করা হাঁড়ি পাতিল সাধারণত অ্যালুমিনিয়ামের তৈরি হয়। কারণ কি? এর প্রধান কারণ হচ্ছে, এটা এতে না ভাই, এটা হবে এতে, এত না, এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়। পরীক্ষায় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে থাকবে না, বলবে এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়, এতটুকু থাকবে। তারপর দেখেন ফ্যান। ফ্যান চালালে আমরা ঠান্ডা অনুভব করি কেন? ফ্যান শরীর থেকে বাষ্পীভবনে হার বাড়িয়ে দেয়। পরীক্ষায় দিবে যে বাষ্পীভবনে হার কমিয়ে দেয়, এই কমিয়ে দেওয়াটা দাগ দিবে অধিকাংশ ছাত্ররা। মনে করবে ফ্যান চালাইছেন, শরীর ঠান্ডা হয়েছে, বাষ্পীভবন কমিয়ে গেছে গা। হ্যাঁ, এটা মনে হবে, কিন্তু বাষ্পীভবনে হার বাড়িয়ে দেয়। বিজ্ঞান সবসময় উল্টা, উল্টা নীতিতে চলে। যদি বলে যে ফ্যান ধীরে ধীরে ঘুরলে আপনার বিদ্যুৎ বিল কি একই হবে, না সমান হবে, নাকি আপনার একই হবে, এটা আমি দেই নেই। একই একই হবে, হ্যাঁ, একই হবে। একই হবে। আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কেন? এটা আবার ক নাম্বার দিছি গে? যাই হোক, নাম্বার টাম্বার নাই। মেঘ, এটা উত্তর হলে, এটা উত্তর। মেঘ মাটি হতে বায়ুতে তাপ বিকিরণে বাধা দেয়, এই জন্য আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে। আচ্ছা, এগুলো সবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখেন, রাস্তায়, শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে, কারণ কি? তাপ বিকিরণ থেকে বাঁচার জন্য। এটি একটা প্রশ্ন, মনে করেন না যেগুলো আসবে না, এগুলো আসবে না রে ভাই, আসে নিয়মিত, নিয়মিত আসে। কোন ইঞ্জিনে কার্বোরেটর থাকে? পেট্রোল ইঞ্জিনে। ক নম্বর দেওয়ার কোনো মানে আছে নাকি? ক খমাচ্ছি ঘুমের ধান্দায়। আচ্ছা, তাহলে খেয়াল করেন, কোন ইঞ্জিনে কার্বোরেটর থাকে? পেট্রোল ইঞ্জিনে। রেফ্রিজারেটর কম্প্রেসরের কাজ কি? ফেরোইনকে বাষ্পে পরিণত করা। ফেরোইনকে বাষ্পে পরিণত করা। ওকে। রেফ্রিজারেটর কোনটি ব্যবহৃত হয়? অ্যামোনিয়া ও ফ্রেন। এই প্রশ্নটা পড়বেন 100% সাজেশন। তাহলে মোটামুটি এগুলো আলোচনা হয়ে গেল। এবার আসেন 1.6 আসেন। 1.6, আলোক শক্তি। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এটা নিবন্ধনে আসবে না, তবে প্রাইমারিতে আপনার জন্য 100% ইম্পর্টেন্ট। প্রাইমারিতে ফাইভের বাচ্চা পড়াবেন, ইংলিশে পড়াবেন। আচ্ছা, আলোর বেগ সবচেয়ে বেশি শূন্য মাধ্যমে। এই জায়গায় ঠান্ডা, মাথা ঠান্ডা রাখেন, এখন কিন্তু মাথা গরম করা যাবে না। এখন যে জায়গায় ঢুকতেছেন আপনাকে খুব বড় মানসিকতা হইতে হবে। এই দেখেন, আলোর বেগ বলছে, আলোর বেগ, আলোর বেগ সবচেয়ে বেশি হলো শূন্য মাধ্যমে। যেখানে শূন্য, সেখানে আলোর বেগ সবচেয়ে বেশি। আর আর শব্দের বেগটা দেখেন, এটা কিন্তু আরেকটা জিনিস, ভিন্ন জিনিস। আলোর বেগ আর শব্দের বেগ, এই জন্য আমি কালার আলাদা করে দিতেছি। আলোর বেগ সবচেয়ে বেশি কোথায়? শূন্য মাধ্যমে। সঠিক। শূন্য মাধ্যমে, বুঝবেন। আর শব্দের বেগ শূন্য মাধ্যমে শূন্য। চিন্তা করছেন? দুইটা কিন্তু ব্যতিক্রম হইলো, বুঝেন। শব্দের বেগ শূন্য মাধ্যমে কি? শূন্য। আপনি মনে শূন্য। করেন খোলা মাঠে মরুভূমিতে গেছেন, যাই ঢোল বাজাইতেছেন, শোনা যাবে না। আর আপনার ঘরে ঢোল বাজাবেন, আপনার ঘরে তো শোনা যাবে যাবেই, বাহিরও আওয়াজ চলে যাবে। এটার নাম হলো শব্দের জি। বেগ। আর এটা বুঝবেন। আর শব্দের বেগ সবচেয়ে বেশি কঠিন মাধ্যমে, অর্থাৎ শব্দের যে বেগ আছে, এই বেগটা সবচেয়ে বেশি হলো কঠিন মাধ্যমে। আর আমরা জানি কঠিন মাধ্যম মানে লোহা। কঠিন মাধ্যম মানে কি? লোহা। তাহলে শব্দের বেগ লোহা। সবচেয়ে বেশি কঠিন মাধ্যম হলো লোহাতে। লোহাতে। ওকে। লোহাতে টাং করে একটা আওয়াজ করে দেখেন কেমন আওয়াজ হয়। আকাশের উজ্জ্বলতম নক্ষত্র লুব্ধক, এটা আপনারা পড়ছেন কিন্তু আমাদের আগের শীটে, এই জন্য আজকে এটা কথা নাই। জি। পটতড়িৎ ক্রিয়া ব্যাখ্যার জন্য নোবেল পুরস্কার পান আইনস্টাইন। এটা যেমন তেমন, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট, তিনি আলোর কণাতত্ত্বের প্রবক্তা। প্রশ্ন হবে, আলোর কণাতত্ত্বের প্রবক্তা কে? আইনস্টাইন। আইনস্টাইন। পানিতে একটি কাঠি ডুবিয়ে রাখলে তা বাঁকা দেখা যায়, কারণ ওই যে আগে আপনাদেরকে বলছিলাম, আলোর প্রতিসরণ। কি ভাই? আলোর আলোর প্রতিসরণ। প্রতিসরণ। কাঠি বাঁকা দেখা যায়, আর নৌকার বইটা বাঁকা দেখা যায়, একই জিনিস, ঠিক আছে। চাঁদ দিগন্তের কাছে অনেক বড় জি। দেখায়, কারণ কি? আলোর প্রতিসরণের কারণে। বায়ুমণ্ডলীয় আলোর প্রতিসরণের জন্য। ধন্যবাদ। বরুঙ্গামারীতে থেকে কে কে ক্লাস করতেছেন আজকে? বরুঙ্গামারী ব্যাচ থেকে কেউ নাই? হুজুর, আমি 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 আমার আসছি। কথাই আমি আছি দিয়ে কি আপনার ভয়েসকে আমি এত চিনি, যা আমি বলছি তাই হয়ে গেল? মাইসা। মাইশা, তারপর? হুজুর, মাইশা অসুস্থ, আমি 7 দিন থেকে। আচ্ছা, আর কে, আর কেউ নাই বরুঙ্গামারী থেকে? আর ইয়ার কে আছে নাকি? আছি মুক্তা।
মুক্তা আছো? আচ্ছা, শ্বশুর বাড়ি না বাপের বাড়ি? হ্যাঁ, আজকে বাপের বাড়ি আসলাম। বাপের বাড়ি আছো, কালকে আইসো। কালকে যে 100 মার্কের পরীক্ষা হবে, পরীক্ষা দাও না দাও, 3টার সময় এসে বেড়াই যাবা। কালকে শুক্রবারে ক্লাস আছে। ক্লাস আছে, পরীক্ষা আছে, কালকে আসবা। ক্লাসটা কেন না ও থাকে, তোমার আচ্ছা। ডাকছি, তোমার সবাই আসবে, বরং আমার কালকে ওরা পরীক্ষা দিতে আসবে 100 মার্কের। কালকে আসবা, ঠিক আছে? উম, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। দেখো, আহ, ভাই খালি পরীক্ষা নেন, আমাকে একটা পরীক্ষা। না, আপনাদের পরীক্ষা রেজাল্টের মাথার উপর ঠিক করলেই সব পরীক্ষা একবার হবে, কি কইছেন? পরীক্ষা নিব না মানে? আর না হলে ডাইরেক্ট ওই যে আমানতের সাথে পরীক্ষা নেবো, আপনারা সততার সাথে পরীক্ষা দিবেন। আমি প্রশ্ন পাঠাই দিব ডাইরেক্ট ছবি, আপনারা নিজেরা খাতায় পরীক্ষা দিয়ে পাঠাই দিবেন, তাই হবে। তাও হোক, তাও পরীক্ষা হোক, পরীক্ষা বন্ধ থাকার দরকার নেই। দেখেন, চাঁদ দিগন্তের কাছে বড় দেখায় প্রতিসরণের কারণে। আমরা কিন্তু আগেই পড়াইছি আপনাদেরকে, আলোর বিক্ষেপণ নির্ভরশীল তরঙ্গ দৈর্ঘ্যের উপর। আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত কম হবে তার বিক্ষেপণ তত বেশি হবে। তার মানে তরঙ্গের বিপরীত হলো বিক্ষেপণ। আমি বুঝাতে পারতেছি কিনা? বুঝেন, তরঙ্গ যদি বেশি হয় জি। বিক্ষেপণ কম, আবার তরঙ্গ যদি কম হয় তাহলে বিক্ষেপণ বেশি। কি বলছি কোন? তরঙ্গ যদি বেশি হয় তাহলে বিক্ষেপণ কম, আর তরঙ্গ যদি কম কম। হয় বিক্ষেপণ বেশি। তাহলে জি। দেখেন, তাহলে আপনি আর বেশি। প্রশ্ন করেন, সবচেয়ে তরঙ্গ বেশি হলো লাল আলোতে। সবচেয়ে তরঙ্গ বেশি কোথায়? লাল লাল আলোতে। আলোতে। তাহলে লাল আলোর বিক্ষেপণ বেশি লাল না কম? আলোতে। তাহলে লাল আলো কি বেশি না কম বেশি। বিক্ষেপণ? বেশি। হ্যাঁ, লাল যদি তো লাল লাল আলো যদি কম। সবচেয়ে কম। সবচেয়ে বড় কম। তরঙ্গ দৈর্ঘ্য কম। হয়, তাহলে বিক্ষেপণ কি? জি। কম। কম আর হবে। আর সবচেয়ে কম। সবুজ আলো, সবুজ বা আর একটা কি কালার আছে, ওই কালারটাই হলো আপনার তরঙ্গ দৈর্ঘ্য কম, তাহলে আলোর বিক্ষেপণ কি? বেশি। 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 আচ্ছা ধরেন, সেটাই উল্টা কিন্তু, বিজ্ঞান মানে উল্টা। এই যে জি। আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে আলোর বিক্ষেপণ তত কম হবে। দৃশ্যমান বর্ণালীর জি। বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য লাল, তাহলে বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য কি বলেন বলেন? লাল। 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 ওইটা কিন্তু আসবে, লাল সবচেয়ে তরঙ্গ বেশি। আর ক্ষুদ্রতম তরঙ্গ হলো বেগুনি। এই বেগুনি হলো সবচেয়ে কম, কম তরঙ্গ। তাহলে এখন আমি প্রশ্ন করি, যদি কম তরঙ্গ হয় তাহলে ইয়া কি, বিক্ষেপণ কি, কম না বেশি? বেগুনি। বেশি। আর বেশি। লাল লাল তরঙ্গ বেশি, তাহলে বিক্ষেপণ কি? কম। কম। আচ্ছা, লাল লাল বর্ণের আলোর বিস্তৃতি সবচেয়ে কম, এই যে দিয়ে দিছে। আবার বেগুনি বর্ণের আলোর আলোর বিস্তৃতি সবচেয়ে বেশি। লাল রং বেশি। বেশি দূর থেকে দেখা যায়, কারণ কি? তরঙ্গের কারণে। তরঙ্গের কারণে বেশি দূর থেকে দেখা যায়। আর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ায় কম বিক্ষেপিত হয়, মানে বিক্ষেপিত কম হয়, এই জন্য দেখা যায়। জি। বেশ, এখন এখান থেকে আমরা আর একটু পড়বো। ধরেন, আল্লাহ, এইটাই বেশি বড় হয়, এটার আগে ছোট কর। আচ্ছা ধরেন, তাহলে এটা গেল আপনার। আর তাহলে মোটামুটি ভাই বিক্ষেপ আর তরঙ্গের বিষয়টা ক্লিয়ার কিনা? জি ক্লিয়ার। আচ্ছা দেখেন, সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্য লাল দেখায় কেন? লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে। উত্তর দেখছেন? লাল দেখায় কেন? লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে। আচ্ছা ভাই, যদি পরীক্ষায় লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য বেশি না দিয়ে ক নম্বর অপশনে দেয় যে বিক্ষেপণ কম কম বলে, হবে না? হবে। লাল আলোর বিক্ষেপণ কম, সেই জন্য লাল দেখায়, এটা হবে না উত্তর? হবে। না। হবে। হবে। হবে তো। তরঙ্গ বেশি হলে বিক্ষেপণ কম, হবে। কত তো হবে। সঠিক, কত হবে তো সঠিক। বিক্ষেপণ কম। হ্যাঁ। ওটা আকাশ, ঘুরে। হ্যাঁ, আকাশ নীল দেখায় কেন? নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম বলে। এই যে যে প্রশ্ন করছে, নীল দেখায় কেন? নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম বলে। বুঝছেন এখন? লাল বর্ণের আলোর প্রতিসরণ হুম। জি। সবচেয়ে কম। এরপরে কোন দিক যাবে? বড় করছি, উল্টা পাল্টা। আচ্ছা, বেগুনি বর্ণের আলোর প্রতিসরণ সবচেয়ে বেশি। এতক্ষণ গেল বিক্ষেপণ আর তরঙ্গ। কি পড়ছেন ভাই? বিক্ষেপণ আর তরঙ্গ। বিক্ষোভের তোর। একটু। এবার আছেন প্রতিসরণে ভাই। এগুলা আপনার কাজ কি জানেন? বাসায় বসে কোনটা কম আর কোনটা বেশি এগুলো সব নোট করবেন। এখন দেখেন, লাল বর্ণের আলোর প্রতিসরণ সবচেয়ে কম, তাহলে ওখানে লাল আলোর কি বেশি, তরঙ্গ বেশি? তরঙ্গ লাল বেশি। লাল বর্ণের তরঙ্গ বেশি, বিক্ষেপণ কম। বিক্ষেপিত তো কম হয়। আবার লাল কম বর্ণে আর হয়। একটা জিনিস কম ভাই, প্রতিসরণও কম। বলেন কি কম? প্রতিসরণ। প্রতিসরণও প্রতিসরণ কম। কম। প্রতিসরণ। দুইটা জিনিস প্রতিসরণ। কম, এগুলো মনে রাখতে হবে। লাল বর্ণের আলোর প্রতিসরণ সবচেয়ে কম, তাহলে এর যদি কম হয় তাহলে বেগুনি বর্ণের সবচেয়ে বেশি প্রতিসরণ। জি বেগুনে বেশি।
তাহলে বেগুনি বেশি, উল্টা তো সবসময় উল্টা। উল্টা হলো, হ্যাঁ। হ্যাঁ সবসময় উল্টা, এলে নোট করবেন সুন্দর করে, আমি নোট করতে পারিনি। সাজা দিতে পারলে সবচেয়ে বেস্ট হতো, তাহলে ফার্স্ট ক্লাস মাস্টার দিতে পারতাম যদি সব সাজাতে পারতাম। মৌলিক রং বা মৌলিক বর্ণ তিনটি, মৌলিক রং বা মৌলিক রং তিনটি, মনে মনে করবেন এটা সহজ প্রশ্ন না, পরীক্ষায় সবুজ দেয় হলুদ দেয় পারা দেয় না। এখন এটা মনে রাখবেন কেমনে, শনিলা ভাই, সবুজ নীল লাল, সবুজ নীল লাল, এই যে শনিলা, ঠিক আছে, শনিলা মনে রাখবেন, শনিলা দিয়ে মনে রাখবেন। আচ্ছা, আহ, এগুলো রঙিন টিভিতে ব্যবহৃত হয়, এটা দরকার নাই। এখান থেকে আমরা নিচের দিকে যাই। দিনের বেলা, এটা আর একটু বড় করে দেবো কি না, দেখা যায় না, বড় করবো। দেখা যায়। দেখা যায়। ওই যে ভিডিওতে বলে ইয়ে করলে একটু দেখা যায় বড় না। করেন। আচ্ছা দেখেন, একটু হ্যাঁ বড় একটু করেন বড় ভিডিওতে করেন। আবার। দিনের বেলায় গাছের পাতা সবুজ দেখা কেন, পাতার ক্লোরোফিল সবুজ বর্ণ ব্যতীত সকল বর্ণ শোষণ করে, এই জন্য। এটা মোটামুটি ইম্পর্টেন্ট পড়েন, এই জায়গাটা 100% ইম্পর্টেন্ট। খালি কালো অ্যান্সার, যত প্রশ্ন হোক তো কালো রাত্রে অ্যান্সার, যত প্রশ্ন খালি কালো অ্যান্সারই দিবেন। এর আরো মেলাগুলো প্রশ্ন ছিল আমি তুলতে পারিনি সময়ের অভাবে, আপনারা তুলে নেবেন। একটি লাল ফুলকে সবুজ আলোতে রাখলে, মনে করেন যে একটা সোডিয়াম আলো আছে এক ভালো। জায়গায়, সোডিয়াম আলো রাস্তায় ল্যাম্প পোস্ট দিছে, মনে করেন সবুজ আলো দিছে, এখন সেখানে লাল ফুলকে দেখবেন কালো দেখা যাবে, এটা খুব আসে পরীক্ষায়। আবার সবুজ আলোতে একটি হলুদ, তাহলে এখানে দেখেন লাল ফুলকে দিচ্ছেন সবুজ আলোতে, আর এখানে সবুজ আলোতে একটি হলুদ দিবেন, তাও কালো, তাও কি, ভালো। তাও কালো, ভালো। কালোর ছাড়া কোনো কথা নাই। আচ্ছা, শহরের রাস্তায় ট্রাফিক লাইটে কোন ক্রম অনুসারে আলো জ্বলে, এটা 100% ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট, লাল, লাল সবুজ। হলুদ সবুজ। লাল হলুদ সবুজ হলুদ লাল। সহলা না, লাহ সহলা। ভাই সব পরীক্ষার মিলে। হলে যখন দিবে না তখন মাথা এত ভাবসাব থাকবে না আর। কারণ কি হবে, এই লাইন বাই থাকবে, লাল হলুদ সবুজ হলুদ লাল, মনে রাখবেন লাহ সহ লা, লাহ সহ লা, লাল হলুদ লাল সবুজ হলুদ হলুদ লাল, সবুজ কিছু করার নাই, এটা তো মনে লাল রাখবেন। হলুদ সবুজ হলুদ লাল, এটা লাল পরীক্ষা থাকে হলুদ কিন্তু। সবুজ হলুদ তারপরে লাল। মানুষের চোখের লেন্স কি রূপ দিয়ে উত্তল, মানুষের দর্শনানুভূতির স্থিতিকাল কত, এই যে 0.1 সেকেন্ড, এটা পরীক্ষা থাকে, এটা 100% ইম্পর্টেন্ট। এই জায়গাটা আপনাদের জন্য সাজেশন, এই যে মানুষের দর্শনানুভূতির স্থিতিকাল। এখন খেয়াল করেন, একটু বড় করে দেই, মাইক বন্ধ করেন যেখানে বাচ্চার আওয়াজ। এই যে আলট্রাসোনোগ্রাফি কি, ছোট তরঙ্গ দৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট। আলট্রাসোনোগ্রাফি কি, ছোট তরঙ্গ দৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং। আয়নার পিছনে কিসের প্রলেপ দেওয়া, রৌপ্য বা সিলভারের প্রলেপ দেওয়া, মোটামুটি ইম্পর্টেন্ট, বেশি না। তারপর যে মসৃণ তলের নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে, তেমন লাগবে না। এখন এখানে আসেন, এই জায়গাটা আমরা পড়বো। আমাদের মনে হয় ক্লাস মানে শেষের দিক, যা বোঝা গেল একদম শেষ। খুব স্পিড কিন্তু দেই নেই, স্বাভাবিকভাবে আলোচনা করছি, কিন্তু আমার সারাদিনের ক্লাসগুলো আছে, এই ক্লাসটা একটু আমার কাছে একটু ভালো মনে হলো, মনে করলাম যে মনে হইতেছে যে বুঝাইতে পারছি ভালো, এটা মন বলতেছে আর কি, জি। জানি না আপনাদের অবস্থা। শব্দ সঞ্চারণের জন্য প্রয়োজন হয় জড়মাধ্যম, আসলে অফলাইনের চেয়ে আমার অনলাইনই ভালো। আমি যদি সবাইকে অনলাইনে আনতে পারতাম, আমার রিল্যাক্স হতো, আমার জীবনটা ভালো চলতো, মন মানসিকতা ভালো থাকতো, পরিশ্রম কম হতো। এই শব্দ ফেরেশ সঞ্চারণের বেরেশ জন্য, হইতো না। হ্যাঁ, শব্দ যেটা যেটা বোর্ডে যখন নিব অঙ্ক টঙ্ক বাস হয়ে যেত অনলাইনেই। আমি মোবাইল কিনলে ভাই আর অফলাইন পড়াবো না, অফলাইন কে পড়তে চাই ডাইরেক্ট অনলাইন আসে। দেখেন, তাহলে 1.6 শব্দ ও তরঙ্গ, শব্দ সঞ্চারণের জন্য প্রয়োজন হয় জড় মাধ্যম, শব্দ সঞ্চারণের জন্য প্রয়োজন হয় জড় মাধ্যম, ঠিক আছে। আচ্ছা, চাঁদে শব্দ জি। শোনা যায় না, এটা দরকার নেই, এটা পড়বেন। চাঁদে, এটা আপনার জন্য 100% ইম্পর্টেন্ট, এই জায়গাটা। শব্দ। চাঁদে শব্দ শোনা যায় না, বায়ু নেই সেজন্য, বেই নেই। আবার এই জায়গাটাও ইম্পর্টেন্ট, ভ্যাকুয়াম শব্দের বেগ শূন্য, ভ্যাকুয়ামের শব্দের বেগ কি শূন্য না বেশি না কম নাকি কোনোটাই না, শূন্য। শূন্য। লোহা আর যত কিছু আছে তার ভিতরে লোহাতে শব্দের বেগ বেশি, আপনারা কিন্তু পড়ে আসছেন। এই জন্য 5221 মিটার সেকেন্ড, এটা পরীক্ষায় আসে, যে লোহাতে শব্দের বেগ কত, 5221। পানিতে 1450, জীবন জিন্দেগিতে আসে না, কিন্তু লোহারটা আসে, কারণ এটা যে বেশি। পানিতে শব্দের বেলা, এটা ধরেন, বাতাসে আর্দ্রতা বেড়ে গেলে শব্দের বেগ বেড়ে যায়, এটাও আসে। এই যে বেড়ে যায় না কমে যায় না একই থাকে, মানুষ খালি ভুল করে, ভাবতে ভাবতে কাম সারা। তারপর দেখেন, শব্দের চেয়ে দ্রুত গতিতে যে বিমান চলে সে তার নাম হলো সুপারসনিক,
এই সুপারসনিক এটা পরীক্ষা থাকে। তারপরে এই জায়গায় এইটা থাকে, লোহার মধ্যে শব্দ বাতাসের তুলনায় 15 গুণ দ্রুত চলে, খুব আসে ভাই। হ্যাঁ, এবার আমি তো এটা করতেছি তো, লোহার তারপরে মধ্যে শব্দ বাতাসের তুলনায় 15 গুণ দ্রুত চলে, খুব আসে। তারপরে এই যে হয়েছে এটা শব্দ সবচেয়ে দ্রুত চলে আর্দ্র ও ভেজা বাতাসে, আর্দ্র ও কোথায়? ভেজা বাতাসে বেশি আসে। তোমার ক্লাসে? আচ্ছা, আমাদের ক্লাস না শেষ রে ভাই, আলহামদুলিল্লাহ। দেখেন, 7টা 10 ওই দিক একটি দিয়ে থাকে। একটি শূন্য পাত্রকে আঘাত করলে পানি ভরা পাত্রের চেয়ে বেশি শব্দ হয়, কারণ কি? দেখেন, পরস্পর মেমে। কারণটা হলো একটি শূন্য পাত্রকে যদি আপনি আঘাত করেন পানি ভরা পাত্রের চেয়ে বেশি জি শব্দ হবে। এটা পানি ভরা পাত্র, তার ডুম করে শব্দ হবে। আর শূন্য পাত্র তো শূন্য, দেওয়ার সাথেই আওয়াজটা ছড়ায় চলে যাবে। জি। বাতাসে শব্দ তরঙ্গের বিস্তার বেশি। কুকুর, বিড়াল, চামচিকা শুনতে বিড়াল পায় ইসলাম। আল্ট্রা সনিক শব্দ, এটা 100% ইম্পর্টেন্ট। বায়ু অপেক্ষা পানিতে শব্দের বেগ 4 গুণ বেশি। ওখানে পড়ছেন কি একটু আগে, লোহার মধ্যে শব্দ বাতাসের তুলনায় 15 গুণ দ্রুত চলে, চলে, হুম। চলাটা 15 গুণ। আর এখানে কি বললো কে বলি, শব্দের বায়ু বেগ। অপেক্ষা বায়ু পানিতে শব্দের বেগ 4 গুণ বেশি। তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে শব্দের তীব্রতা কমে, দেখছেন এই যে তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে শব্দের তীব্রতা কমে, কমে। কমে। বাস, এই যে এখন মোটামুটি আমাদের পড়া শেষ। হ্যাঁ, এখানে পড়া বাদ আছে, এখনো শেষ নাই। শেষ। যেটা যেটা বড় করিনি সেটা সেটা পড়া বাদ আছে, তাই তো? ভেরি গুড। জি। এটা একটু পড়ি। আহা, খেরে মামুর বেটা ঝামেলা করিস কিসের জন্য? মা, কিরে, বেয়াদবি করতেছি মনে হয়। আচ্ছা, দেখেন ভাইয়েরা, পরমাণু গঠন। পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। তাহলে পরমাণু কি ভাই? মৌলিক পদার্থের মৌলিক ক্ষুদ্রতম পদার্থের। মৌলিক কণা, পদার্থের যাকে আর ভাঙা যায় না। আমরা সারা জীবন মনে করছি পরমাণু মনে হয় বড়, অক্ষরে বেশি, আর অণু মনে করছিলাম ছোট। অণু 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 অণু। আর এখন দেখেন অণুই বড়, পরমাণুই ছোট। তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যাকে আর ভাঙা যায় না। আর অণু হইলো দুই বা ততোধিক পরমাণু মিলে গঠিত হয়, চিন্তা করেন। অণুর বস, পরমাণুর বস। তাহলে পরমাণু হলো একদম ক্ষুদ্র কণা, তাকে ভাঙা যায় না। আর অণু দুই বা ততোধিক পরমাণু মিলে যা হয় সেটা মনে রাখবেন। এখন খেয়াল করেন, পারমাণবিক কণাগুলোর ওজন আছে, আয়তন আছে, লাগবে না, এটা পড়ার দরকার নাই। স্থায়ী মূল কণিকাগুলোর নাম হলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এ আল্লাহ, এই লিঙ্কও লাগবে? আরেকটা লিঙ্ক তো দেওয়া যাবে না। দেখেন, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। স্থায়ী মূল কণিকাগুলোর নাম হলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ভাইয়া, এই জায়গাও আপনাকে ওই যে আলফা বিটা গামার মতো করে পড়তে হবে, বাসায় গিয়ে পরে নোট করবেন। এই যে ইলেকট্রনের ই আছে, তার মানে এটা ঋণাত্মক। আর প্রোটনের আছে পজিটিভ, পজিটিভ মানে হা বোধক, হা বোধক মানে ধনাত্মক। আর নিউট্রন মানে নিউট্রাল। নিউট্রন আহ একটা বিষয় সমাধান করতে গিয়ে টাল হয়ে গেছে, সেটা হলো নিউট্রন। আর এই নিউট্রনটা হলো নিরপেক্ষ। নি নিরপেক্ষ, নিরপেক্ষ। ইলেকট্রন ঋণাত্মক, আর প্রোটন পজিটিভ, ধনাত্মক। মনে থাকবে না ভাই? জি। এই জায়গা থেকে একটা মার্ক আসে অনেক সময়। এখন দেখেন, ইলেকট্রনের আবিষ্কারক থমসন। ইলেকট্রনের ভর সবচেয়ে কম, নিউটনের ভর সবচেয়ে বেশি। এই জায়গাটাও কম আর বেশি ভেজাল আছে, পড়ে নিন। তবে এই যে আপনাদের মূল পড়ায় চলে আসছি, আজকের ক্লাসের 1 নম্বর পড়া, এই যে ফিউশন, ফিউশন আর হইলো ফিউশন, এটা আপনাদের 1 নম্বর পড়া। এটা হইলেই সার্থক ক্লাস ইনশাল্লাহ। ফিউশনে অক্ষর বেশি, তার মানে এটা ঝামেলা বেশি। আর ফিউশনে অক্ষর কম, তার মানে ঝামেলা কম। খেয়াল করেন, ফিউশন যে প্রক্রিয়ায় একাধিক, ভাই একাধিক মানে বেশি, অনেক, একাধিক মানে কি বলেন তো? অনেক। তো অনেক হইলেই ফিউশন। অনেক হইলে কি ভাই? ফিউশন। আর টিউশন। যে প্রক্রিয়ায় ভারী পরমাণু ভেঙে সমান ভরের দুইটা নিউক্লিয়াস তৈরি করেন, তাহলে আবার ফিউশন হলো আপনি বড় জিনিসকে ভেঙে ছোট করেন, সেটা ফিউশন। আর যেটাতে একাধিক পরমাণু, সেটা হলো ফিউশন। তাহলে ভাঙলে তো ছোট হয়, তাই তো ফিউশন। এখন আসেন, মনোযোগ দেন। এই পরীক্ষায় আমাদের কি আসে? পারমাণবিক বোমা ফিশন পদ্ধতিতে তৈরি হয়েছে,
এটা আমি বললাম, আপনারা মাইনে নিলেন, তাহলে হইলো। তারপরে বলছি হাইড্রোজেন বোমা ফিউশন পদ্ধতিতে হয়েছে। এই যে দুইটা কথা বললাম, আপনারা যদি মাইনে নিয়ে মুখস্থ করেন, পরীক্ষা হলে মনে রাখতে পারবেন না। পরীক্ষার হলে মনে রাখতে পারবেন না। মনে থাকবে না। আপনাকে ফিশন আর ফিউশন বুঝতে হবে। তাহলে আপনি একটু আগে কি পড়ছেন? পরমাণু মানে ছোট, আর অণু মানে কি পড়ছেন? বড়। তাহলে পারমাণবিক মানে পরমাণু, আর পরমাণু মানে ছোট। তা ছোট হলে কি হবে বলেন? কিষণ। আচ্ছা, হাইড্রোজেন, হাইড্রোজেন হাই, হাইড্রোজেন হাই মানে কি? বড়। হাইড্রোজেন বড়। হাই মানে কি? H, হাই মানে কি? বড়। বড়। তার মানে ফিউশন। আর মনে হয় কোনোদিন ভুলবেন না, কিন্তু এমনি দিলে পরে ভুলে যাচ্ছেন। এখন সূর্যে ফিউশন পদ্ধতিতে শক্তি উৎপন্ন করে, সূর্য তো ভাই অনেক বড় জিনিস, এই জন্য ফিউশন। ফিউশন আবিষ্কার কে করেন? জার্মান বিজ্ঞানী অটো হ্যান, 1939 সাল। এই পুরা সালটা সহ পড়বেন, এই সালটা আপনার সাথে সাজেশন। তারপরে পারমাণবিক ভর বা ওজন আবিষ্কার জন ডাল্টন, তেমন লাগবে না। পারমাণবিক বোমার আবিষ্কার ওপেন হাইভার, বলছি একবার। পারমাণবিক চুল্লিতে মডারেট হিসেবে ব্যবহৃত হয় গ্রাফাইট, এটা আপনাদের জন্য 100% ইম্পর্টেন্ট। পারমাণবিক চুল্লিতে বহুল ব্যবহৃত জ্বালানি ইউরেনিয়াম 235। পরীক্ষার হলে হয়তো ইউরেনিয়াম 235 লেখা থাকবে, নতুবা U-235 লেখা থাকবে। U-235 মাঝে মাঝে আমিও পাইছিলাম, ইউ দিয়ে উপরে লেখা থাকবে ছোট করে 235। আমাদের উপরে দিতে পারি না, এই জন্য দিইনি। আর এখানে আর একটা জিনিস বাদ পড়ে গেছে এবং ভুল আছে, সঠিক করে দিই, শীট শীট থেকে ঠিক করে নেন, খেয়াল করেন। এই যে এখানে বলছি পানির সংকেত, কি বলছি ভাই? পানির সংকেত, পানির সংকেত তো পানির ভাই সঙ্গে। D2, এটা কপি করে দিয়েছিলাম তো এরকম হয়েছিল। এটা হবে এইচ, এটা কি হবে? এইচ হবে, আপনার ঠিক করে নেন। এই H2O। এইচ এই টু টুটা টু কিন্তু হবে এত ভাই। বড় হবে না, টুটা এইচ এর পায়ে থাকবে। আমি এটা লিখতে পারি না, আমার জি। এটা সিস্টেম জানা নাই, এই জন্য। অতএব H2O। কিসে? আর আর ভারী পানির সংকেত হলো D2O। ও। ঠিক আছে ভাই, ক্লাস কেমন জি। লাগলো? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, এটা এখন বাসায় ঠান্ডা মাথায় পড়বেন, হয়ে যাবে। এখানে কিছু প্রশ্ন আছে যেগুলো আমরা সলভ করি নাই। প্রশ্ন যদি আমি দিতাম আজকে, শোনেন, এই শীটটা কত বড় হইতো, আমি দেই নাই, দেওয়া দরকার অবশ্যই। এইটা শুধু এক পয়েন্ট কত তিন বড় শীত ভাই! শুনেন, 1.3 পরিমাপের একক থেকে প্রশ্ন দিছি 18টা। তাহলে ওই রকম 1.4 থেকে ওইরকম 18-20টা প্রশ্ন আছে, 1 থেকে 5 থেকে এরকম 18-20টা প্রশ্ন আছে, 6 থেকে এরকম 18-20টা প্রশ্ন আছে। আমি দিতে পারিনি সময়ের হবে, আমি এগুলো আপনাকে দিব আবার, ইনশাল্লাহ আপনাদেরকে দিব। স্যার ভাই, আবার বলেন। স্যার ভাই, হুম। সাবজেক্টিভ ব্যাচে ভর্তি হওয়ার জন্য একজন আমার এক ফ্রেন্ড বলছিল, আমি আপনাকে মেসেজ করছিলাম আরো 3-4 দিন আগে, কোনো উত্তর পাই নাই। ভাই সাবজেক্টিভটা এখনো চালু, তো সার্কুলার দিছি, কয়েকজন ভর্তি হয়েছে, কয়েকজন ভর্তি হয়েছে, আরো হবে। কিন্তু আপাতত মানুষের মতো অত ভর্তি করে দিছি না, ওখানে ওরা সিদ্ধান্তটা নিয়ে কি করবে না করবে। সাবজেক্টিভ আমরা 2 মাস পড়লেই পড়া শেষ হয়ে যাবে, চিন্তা নাই। আমরা আপাতত এই ব্যাচটাকে একটু গুছাই নিই। আর ওইটাও আমরা চালু করবো দ্রুতই, 12 তারিখ থেকে ক্লাস চালু করার কথা, করবো না ইনশাল্লাহ। ভর্তিটাও আমরা কম করাচ্ছি, হালকা করে করাচ্ছি আর কি। এখন সে তো ভর্তি হইতে চাইতেছে, এখন কি করা যায়? ভর্তি হলে ভর্তি হয়ে একটু অপেক্ষা করা লাগবে, ব্যাচ চালু হওয়ার জন্য সময় দেওয়া লাগবে। 10 জন নিয়ে শুরু করবেন, 5 জন নিয়ে শুরু করবেন, পরে একজন এসে আবার অসুবিধা হয়। আর আমাদের প্রস্তুতি ব্যাপার স্যাপার আছে, আবার তাছাড়া ওখানকার নীতিমালা কি হয় সেটারও ব্যাপার স্যাপার আছে। আমরা একটু অপেক্ষা, বেশি একটা অপেক্ষা করবো না। আর আমাদের প্ল্যানটা মূলত, আমি বলি খোলাখুলি কথা, আমরা সবসময় আগে অফলাইন চালু করি, অফলাইনটা আগে পরীক্ষামূলক 15 দিন 1 মাস চালাই, চালানোর পরে তারপরে অনলাইন চালু করলে এটার ব্যাকআপ দিয়ে ওইটা চলতে পারি। তা আমাদের প্ল্যান সেটাই, আমরা যে অফলাইনটা জি। ভুরুঙ্গে মারি তাকে চালু করতেছি, মনে করেন যে 12 তারিখ থেকে আপাতত চালুটা করে ওইটাকে 10-15 দিন আমরা নিয়ে গিয়ে, তারপরে যখন দেখবো যে এটা আমাদের জন্য কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ, পরিবেশের সাথে মেকআপ হয়ে গেছে, তখন আমরা অনলাইনে সার্কুলার দিয়ে অনলাইনে জোরে সোরে ভর্তি করাবো ইনশাল্লাহ। একটু সময় দেন। সিলেবাস কি 140 আর 60 হওয়ার সম্ভাবনা, নাকি না চেঞ্জ কি হওয়ার হবে সম্ভাবনা কিছু আছে? কিছু বলতে পারতেছি না, 100 হবে না 160 হবে সেটা হইলে বোঝা যাবে, তার আগে বলা যাচ্ছে না। এই জন্য ওইটা নিয়ে মাথা ঘামাইতেছি না, তবে ওইটা নিয়ে যখন মাথা ঘামাবো তখন ফুল কাজ করবো ইনশাল্লাহ। আমরা আপাতত 100 বুঝি না, 140 বুঝি না। আমরা বুঝি কোরআন, হাদিস, ফেকা, আরবি প্রথম, আরবি দ্বিতীয়, তাফসির, হাদিস। এই 7টার বাইরে তো আর না, জি 7টাই ওইটাই আমরা ওইটা করি। জি। বুঝি, ওইটা বুঝি, আমরা ওইটা বুঝি, ওই হিসেবে পড়া শুরু করবো। তারপরে আচ্ছা, যখন এই সিলেবাস, মানে এই সিলেবাসটা কি কি সরকারি প্রভাষক মানে দুটোটার মধ্যে সেম নাকি, না পরিবর্তন আছে, এখানে চেঞ্জ আছে?
তো পরিবর্তন আছে না, আরবি প্রথম পত্র কিছু গল্প আছে, প্রভাষকের একরকম, তারপর তাফসীরদের বা অন্যদের অন্যরকম, এর কিছু কিছু তো পার্থক্য আছেই। কিন্তু বেসিক যেগুলো মৌলিক মিলে সেগুলো আমরা পড়বো আর কি। বেসিক যেগুলো মৌলিক মিলে সেগুলো আমরা শুরু করবো। আর এই যে এখানে এগুলো আছে, এগুলো বাসায় দেখে নিবেন, হ্যাঁ, এগুলো পরে দেখে নিবেন। এরকম জি। আরো বাকি কি কি আছে আমি আপনাদেরকে দিয়ে দেবো গ্রুপে ইনশাল্লাহ। যদি টাইপ করে দিতে না পারি ছবি তুলে দিয়ে দেবো, পিডিএফ করে রেখে দিবেন, দিয়ে পড়বেন। তো ঠিক আছে, তাহলে শেষ করি। আমি ভালোই চাপে ছিলাম, এখন একটু রিল্যাক্সে আছি। ওই যে আমার আলিয়ার রুটিনটা নিয়ে খুব ঝামেলা ছিলাম, এখন রুটিনটা সমাধান হয়েছে ভাই। রবি সোম মঙ্গলবার আমার ক্লাস ছিল উল্টাপাল্টা, ওগুলো এখন টোটাল ক্লাসই নেই। রবি সোম মঙ্গল একদম ক্লাস ছাড়া। এখন কাজেরও সময় পাবো বহুত, কাজ হবে সুন্দর ইনশাল্লাহ। এখন এই সাবজেক্টিভ নিয়েও টেনশন নাই, আর আল্লাহ আমার সময় পাবো মেলা। ঠিক আছে ভাই, সবাই ভালো থাকবে না। আসসালামু আলাইকুম। আপনার ওইটা আরটির আর রেজাল্ট আসেনি? ইন্টা গেল হুজুর, কালকে অফলাইনে ক্লাস কখন হবে? কে বলছেন? মুক্তা। 3টার সময় আসবেন। ও আচ্ছা। কোথায় আসবেন সেটা তো শুনলেন না। আমার বাড়িতে আর প্রোগ্রাম নাই এখন। কোথায়? ওই কালী মন্দির আছে না আমাদের বাড়ি আসার আগে, ওই যে বাস স্ট্যান্ড দিয়ে যে আপনি আসলেন, একটা কালী মন্দির আছে। জয়মনির কাছে। হ্যাঁ, জয়মিলি না, ও এই যে ভুরুঙ্গা দিচ্ছেন কবে? হ্যাঁ, আমাদের বাড়ি পারে ভুরিঙ্গা স্ট্যান্ড দিয়ে যাওয়ার সময় বিরাগ আছে না, বিরাগ হ্যাঁ অফিসের পরে কালী মন্দির। সেখানে একটা পুকুর আছে হ্যাঁ। পশ্চিম পাশে, পুকুরের অপোজিটে সাদা বিল্ডিং এ। সেখানে আপনি আসলেই বুঝতে পারবেন আমরা সবাই আছি ওখানে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। ওহ। ঠিক আছে।